ইয়া আল্লাহ, ইয়া পরওয়ারদিগার, এর গোসলের টাইমটা বাড়িয়ে দাও মাবুদ, আমাকে একটু মন ভরে দেখতে দাও। আর একটু একটু তো অনুরোধ করে আর একটু নামা। ইয়া মাবুদ, আর একটু কাপড় তুলে দাও। কি জিনিস রে বাবা, এ বক্কর আল্লাহর ফুহালা রাজকফল নিয়ে দুনিয়া বক্কারের বউ। তোমার ওই দুঃখ দেখে না আমার কলজাটা ফাইটা যায়। একটা মানুষে যখন নাপাক কাজ করে, যেমন আল্লাহর আরশ কাঁপে ওঠে, তোমার দুঃখ কষ্ট দেখে না আমারও মনের আরশটা কাঁপে ওঠে। আচ্ছা, তুমি বকরে কইতে পারো না বাইকতে একটা টিউবওয়েল গাড়তে, তাইলে তো সেই টিউবওয়েল চারিপাইটা তুমি গোসল করতে পারো। তা বাদ দিয়ে এই যে খোলামেলা ময়দানে পুকুরের মধ্যে কাপড় চোপড় খুইলে এত সুন্দর দেহটা বের করে গোসল করতেছো, এটা তো না পাক। যে দেখবো সেও জাহান্নামে যাইব, আর তুমি তো যাইবাই। চাচা, ঠিকঠাক মতো তো 2 বেলা খাওয়ানি পাই না, আর আমার জামাই কিনা বাড়িতে টিউবওয়েল গাড়বো, এত টাকা ও কই পাইব? শুনো বক্করের বউ, তুমি এটা কেমন কথা কইতেছো? টাকা পয়সার অভাব মানে? আরে তোমার মতো এত সুন্দরী একটা বউ, তার কিনা টাকার অভাব? এই কথা বললে তো আল্লাহ নারাজ হবে। শোনো, শুধু টিউবওয়েল না, মোটর পর্যন্ত গাড়া হয়ে যাবো তোমার বাড়িতে। কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, সব ব্যবস্থা আমি করুম। তুমি শুধু তোমার ওই সুন্দর 2টা সুদৃষ্টি দিয়া তুমি যদি আমার দিকে একটু সুনজর দাও, তাইলেই সব হয়ে যাইব। চাচা, আপনি এসব কি কইতেছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। কিছুই বুঝো নাই বক্করের বউ? শোনো, আমি তোমার খুইলা কইতেছি। দেখো, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, কোথায় খরচ করুম সেই জায়গাও নাই। টাকা পয়সা প্রতিদিনই খালি আমার বাড়তেই আছে। তাই কইছিলাম, তুমি যদি আমার দিকে একটু সুদৃষ্টি দাও, যত টাকা পয়সা লাগে আমি তোমাকে দেব। চাচা, আপনার কি মরণের ভয় নাই? আপনার এক পা কবরে, আরেক পা ডাঙায়, কখন মরে যান তার কোনো ঠিক নেই। আপনি নামাজ কালাম বাদ দিয়ে এই পুকুর পাড়ে এসে মহিলাকে গোসল করা দেখেন, এটা আমি আগের থেকে জানি। কিন্তু আপনি যে আমার নিয়েও স্বপ্ন দেখা শুরু করছেন, এটা তো আমি আগে জানতাম না। আহা বক্কর বউ, তুমি এটা কি কথা কইলা? স্বপ্ন আছে বলে তো বাইচা রইছি। এই যে যেমন ধরো রাজমিস্ত্রি যখন ঘর বাড়ি বানায়, তখন রাজমিস্ত্রি বইলা দেই এইটা জানি 100 বছর টিকে। একটা ঘরের দরজা বানাইতে গেলে আমরা সেই মিস্ত্রির বলি এইটা জানি যুগ যুগ টিকে। আমরা সব কিছু বেশি বেশি চাই, অথচ আমরা তো জানি বাঁচি মাত্র 60 থেকে 65 বছর, এরপর তো মরণ লাগবই। তারপর তো মানুষ স্বপ্ন দেখে। শুনো, এখন এত কথা বলার সময় নাই, সময় খুবই কম। তুমি ওই গরিবের ঘরটা ছাইরে আমার ঘরে চলে আসো, আমি তোমাকে রাজরানীর মতো রাখবো, টাকা পয়সার কোনো অভাব হইব না। আপনারে আমি চাচা কই ডাকি, আর আপনি কিনা আমার সাথে খারাপ কথা কন। দেখেন, আবার যদি আপনি এই পুকুর পাড়ে আইসা আমার গোসল করা লুকায় লুকায় দেখেন, তাইলে কিন্তু আমি সবকিছু আমার স্বামীর কাছে বইলা দিব। বুঝলাম না বক্করের বউ, তুমি কি আমারে থের দিতেছ? শোনো, তোমারে আমার মনে ধরছে, তোমারে আমার একদিনের লেগে হলেও চাই। আর এই যে আমি তোমার এসব কথা কইলাম, তোমার গোসল লুকিয়ে লুকিয়ে দেখি, তোমার এই কুপ্রস্তাব দিছি, এই সব কথা যদি বক্করের কানে যায়, তোমাগো 2টারে এই গ্রাম থেকে কিভাবে তাড়াইতে হবে, কিভাবে গাড় ধাক্কা দিয়ে গ্রামের বাইরে বাইর করতে হবে, সেটা এই জলিলের খুব ভালো জানা আছে। রেডি থাকো, ব্যবস্থা করতেছি।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই কখন গেছিস গোসলে? এত দেরি হইল কেন? কি রে, কি হয়েছে? তুই কি কান্না করতেছস? আরে কি হয়েছে আমারে খুইলা ক। আমি প্রতিদিন দেখছি তুই গোসল করে হাসি খুশি মনে ঘরে আসস, আজকে কি হইল? আরে কইবি তো তুই আমারে। কিছু হয় নাই, তোমারে কত করে কইছি বাড়িতে একটা টিউবওয়েল বসাও। মানুষের পুকুরে প্রতিদিন গোসল করতে আমার ভালো লাগে না। তুমি তো আমার কোনো কথাই শোনো না, খালি কও টাকা হইলে পরে তুমি টিউবওয়েল বসাবা। কবে বসাবা? টিউবওয়েল যেহেতু নাই বসাইতে পারতেছ, আমার বিয়ে করছো কেন? বউ, এই তোরে কি কেউ কিছু কইছে? এই তোরে কি কেউ কিছু কইছে? নাম ক, একবার তার নামটা আমারে ক, তার জিপ টাইমে আমি ছিঁড়ে ফেলামু। চাইছিলাম না তোমারে কইতে, কিন্তু না কইও তো পারতাছি না। উত্তরপাড়ার জলিল চাচা আমার দিকে কোন নজর দেয় যখন আমি পুকুরের মধ্যে গোসল করি। উনি আমার দিকে এমন ভাবে তাকাইছিল মনে হলো যেন চোখ দিয়ে আমার খাইয়া লাইব। আর আমারে কি কইছে জানো? তার নাকি আমারে মনে ধরছে, সে আমারে নাকি পাইতে চায়। কি? ওই বুইরা তোমার এই সব কথা কইছে? সি 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 সি, তুমি কাঁদো না। আজকে যদি ওরে আমি একটা উচিত শিক্ষা না দিই, ওর একদিন কি আমার একদিন। তুমি কাঁদবা না। শোনো, আমি ওনারে সাপ সাপ করে বইলা দিয়েছি আমি যখন পুকুরে গোসল করুম সে যেন পুকুরের আশেপাশে না থাকে। উনি আমার কি কইছে জানো? উনি কইছে তুই যদি তোর জামাইয়ের কাছে সব কিছু নালিশ করিস তাইলে তাইলে আমি তোকে দুইজনে গ্রাম ছাড়া করবো। গ্রাম সারা করবো? কেডা কার গ্রাম সারা করে আজ জ্ঞান ওরে বুঝামু। আমি ওর বিচার মাতবর কাকার কাছে দেবো। তুই বাড়িতে যাও, কাপড় পাল্টাও, তারপর ওর একদিন কি আমার একদিন, ওর বিচার কইরাই ছাড়ুম আমি। তুমি ঘরে যাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ঘটনা কি? এখনো গোসল করতে আসে না এই জলিল কাকুর মাইয়া? হ্যাঁ জলিল চাচা। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি হয়েছে বাজান? আপনি ফুসকি পায়রা কি দেখতেছেন? আহ, কিছু দেখতেছি না বাজান। আরে নামাজের সময় হয়ে গেছে তাই অজু করবো, তাই ভাবলাম এখান থেকে অজুটা করে দেয়, টিবলটা চেক দিতেছিলাম। আপনার বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন, মিথ্যা কথা কন একটু বন্ধ করেন। আপনি এগুলো কি শুরু করছেন? এই হাই, তোর কাছে আমার জ্ঞান নিতে হইব? হ্যাঁ, এই তোর কাছে আমার জ্ঞান নিতে হইব, শিক্ষা নিতে হইব। আমি তোর খাই, তোর পড়ি, তোর বাড়িতে ঘুমাই। হ্যাঁ, তোর পাকা দানে মই দিছি। এই দেখে দে, এই দেখে 3টা দাড়ি পাকছে, বুঝনা করে দেখ। এই 3টা দাড়ি কি বাতাসে পাকছে? বাতাসে পাকা নাই, বয়সে পাকছে। আইসি আমার জ্ঞান দিতে। শুনেন কাকা, আপনার বয়স হয়ে গেছে, এত বয়স হয়েছে তারপর আপনি বিয়ে করেন নাই, কিন্তু আপনি যে অন্যায়গুলা করতেছেন না এটা ঠিক করতেছেন না। আপনি আপনার মায়ার বয়সী আমার বউরে কুপ্রস্তাব দেন, সে যখন গোসল করে এটা লুকায় লুকায় দেখেন। সি 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 সি, আপনার তো একবার বিবেকে বাধা উচিত যে এইটা আমার মায়া, হ্যার লগে আমি কেমনে এটা করতে পারি। এই তোর কাছে শিক্ষা দেবো? হ্যাঁ, তুই একটা আস্থা বাদক, মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটাও শিখোস তাই না? বেয়াদবি বেয়াদবি বেয়াদবির আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি আজকে আমার বউরে কি কইছেন? কি কইছেন এটার উত্তর দেন। ও, এর লিগে তুমি আগুন হয়ে গেছো? হ্যাঁ, আরে দোষ কি আমার? দোষ তো তোর বউর। তোর বউ একটা অসভ্য বেদব। যদি বেদবি না হইতো গ্রামের খোলামেলা পুকুরের মধ্যে সে কাপড় চোপড় খুললে গোসলটা করে কেমনে? ভাই, তোর বউরে কনে আমি কাছে গিয়ে বুঝাইয়া কইছি, দেখো এইভাবে খোলামেলা জায়গায় গোসল টোসল করিও না, এলাকার পোলাপান দেখলে খারাপ হয়ে যাইবো। এগুলা কইছি আর তোমার বউ তোমার উল্টা কইছে, আয়নার মধ্যে উল্টা পাল্টা ব্যবহার করতেছ। হ্যাঁ, খবরদার খবরদার কইতাছি, শাক দিয়া তুই মাছ ঢাকার চেষ্টা করবি না। তুই কি মনে করস তোর চরিত্র সম্পর্কে গ্রামের মানুষ জানে না? এর আগে তুই একটা ভালো মানুষের সংসার ভাঙছস, বিলকিস বানুরে তুই খারাপ প্রস্তাব দিছিলি, সে তোর কাছে পায়ে ধরছে, কান্না করছে, তোর দয়া হয় নাই। তুই মিথ্যা কলঙ্ক দিয়া ওই গরিব মানুষটারে ভিটা ছাড়া করছস, গ্রাম ছাড়া করছস। আবার তুই কিনা
নিজের মায়ার বয়সী ভাস্তিরে আমার বউরে কুপ্রস্তাব দিতাছোস। তুই কি মনে করছিলি যে আমি গরিব এটার জন্য সুযোগ নিছিলি? আমি গরিব হইতে পারি কিন্তু ইজ্জত বেশি না। আমার বোর দিকে যে তাকাইবো না তার চোখ আমি উপরে আনিমু। এই আর একটা কথা কবি না, অনেক লেকচার মারছস, অনেক ভাষণ দিছস। শোন, তুই যা যা করছ সবই করছি, সবই করছি। এই যে যে আরেকটা কথা কস না, লাথি মাইরা এই বউ আর তোর সুদ দেয় এই গ্রাম ছাড়া করবি। তুই আমার গ্রাম থেকে লাথি মারা বের করবি? তুই আমার গ্রাম থেকে লাথি মারা বের করবি? কে কারে গ্রাম থেকে লাথি মারা বের করে এটা দেখ। আমি অহনি যামু মাতবর কাকার কাছে এটার বিচার নিয়ে, মাতবর চাচা এটার বিচার করব, তারপর দেখিস কি হয়। আরে যা যা, মাতবর আমার বিচার করব। আরে মাতবর যে গোয়ালের গরু আমি ওই গোয়ালের বাছুর। যা কুদ্দুসের মেয়ে আইবনি না, এখন না, এখন ধরা খাই দেবো, দোকান মিলে দেয়। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হয়েছে আপনার সাথে দেখা হয়েছে। আমি আপনার বাড়ির দিকে যাইতেছিলাম। কি ব্যাপার বক্কর মিয়া, হঠাৎ তুমি আমার লগে দেখা করার জন্য আমার বাড়িতে যাইতেছিলে, বিষয়টা কি? কাকা, আপনি হইলেন গিয়া আমাদের এই 10 গ্রামের মাতবর। মানুষের বিপদে আপদে আপনি পাশে গিয়া দাঁড়ান, বিচার আচার করেন। আমি আপনার কাছে একখান বিচার নিয়ে আইছি, আপনার এই বিচারটা করে দেওয়ান লাগবো। বক্কর মিয়া, তোমার আবার কি হইল? কার নামে বিচার দিবা? কাকা, কি কমু শরমের কথা, মুখেও আনতে আমার ঘেন্না করতেছে, কিন্তু না কইয়া পারতাছি না। জলিল চাচা, হ্যাঁ, আমার বউরে কুপ্রস্তাব দিছে। আমার বাড়িতে জানেন তো একটা টিউবওয়েল নাই। আমার বউ প্রতিদিন আপনার পুকুরে গোসল করতে যায়, আর লুকায় লুকায় জলিল এটা দেখে। আমার বউ অনেকবার তারে না করছে, কিন্তু হ্যাঁ, আমার বউরে কইছে তুমি বক্করের কাছে সুখে থাকবা, তুমি আমার কাছে আসো, আমার কাছে সুখে থাকবা। সে তারে বিয়ার প্রস্তাব পর্যন্ত দিছে। আমার বউ এটার প্রতিবাদও জানাইছে। আমি জলিল কাকারে যে সুন্দর করে এটা বুঝাইছি, সে কিনা উল্টো আমারে হুমকি দিছে, বেশি বাড়াবাড়ি করলে নাকি এই গ্রাম থেকে আমার বিচার করে বার করে দিব। অহন কন কাকা, আমি কি এটা সঠিক বিচার পাবো না? কি আমার গ্রামের মেয়েদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবে, আর তার প্রতিবাদ করতে গেলে সালিশ ডেকে গ্রাম থেকে বের করে দেওয়ার হুমকি দেবে? আমি মাতবার বেঁচে থাকতে তা কখনো হতে দেব না। শোনো বক্কর, জলিল মিয়া যত টাকার মালিকই হোক, এর শাস্তি তাকে পেতেই হবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়িতে যাও, আমি এর একটা বিহিত করছি। হ কাকা, আমি যাইতাছি, আপনি আমারে এর একটা বিচার করে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জলিল মিয়ার বয়স হলো, অহনো বিয়ে শাদী করলো না। হেই আবার গ্রামের মেয়েরা গোসল করে তার উকি ঝুঁকি দিয়ে দেখে। কাজটা তো সে ঠিক করতেছে না। যাই দেখি, জলিল মিয়ার সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলি। খালি টাকা টাকা করে 3500 টাকা হয়েছে, আর 500 পরে নিস, এত টাকা টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি তো আমি ভালো, কিন্তু জলিল মিয়া বয়স তো কম হলো না, তো তোমার স্বভাব কবে পাল্টাবে? আহা, এটা কি কথা বলেন মাদবর সাহেব? আমার বয়স কতই বা হয়েছে, এই মাত্র 45-এ পার রাখলাম। একজন মানুষ গড় আয়ু তা 80 বছরের উপরে বাঁচে, আরো বহুদিন বাকি আছে। ওই সব কথা বাদ, হঠাৎ আপনি আমার কাছে, আপনি তো প্রয়োজন ছাড়া কোথাও পা রাখেন না, কি মনে করে? হ্যাঁ জলিল মিয়া, তোমার কাছে আসলাম। বক্কর মেয়ে তো তোমার নামে বিচার দিছে, তুমি নাকি বক্করের বউ যখন গোসল করে তখন নাকি লুকিয়ে লুকিয়ে দেখো, কথাটা ঠিক নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মাদবর সাহেব, সেই ছোট্টবেলা থেকে আপনার সামনে বড় হয়েছি, এই পর্যন্ত যত চুরি চামারি করছি সব কিন্তু আমিও খাইছি, আপনারও দিছি। একটা ডিম চুরি করলে অর্ধেক আপনি খাইছেন, অর্ধেক আমি খাইছি। আমি আপনার কাছে আজ পর্যন্ত কোনো কিছু লুকাই নাই, একটা জিনিস লুকাই গেছি। তার আগে কোন তো, আপনি কি ওই বক্করের বউ দেখছেন? আরে জলিল মিয়া, ওই ছোটবেলার ওই চুরি চামারির কথা বাদ দাও, ও ছোটবেলায় সবাই করে। বক্করের বউরে আমি দেখি নাই, তাই শুনছি বক্করের বউ নাকি অনেক সুন্দরী। মাদবর সাহেব, যদি খালি সুন্দরী কোন, সম্পূর্ণ ভুল হইব। আর ও শুধু সুন্দরী না, আকাশের হুরপুরি আছে না, ওই হুরপুরি ফেল।
আমি তো প্রথম দেখায় মনে করছি কিরে শালাই গ্রামের পুকুরে পরি গোসল করে কে ভালো করে যাই ও বাবা এটা তো পরি রে এটা আমাকে বক্কাইরের বউ। আরে মাতবো সাপ একবার দেখে আমার জীবন মানে আমার জীবন সব শেষ। আমি পাগল হয়ে গেছি, দিনে রাতে খালি আমি ওরই স্বপ্নে দিই মাতবো সাপ। আরে এমনিতেই দেখলে মাথাও লাগে যায়, গোসল করতে যখন পানি গায়ে লাগাই ও দেখে চোখের ঘুম দিনে রাতে যা আছে সব লেভেল। আপনি যদি একবার যদি খালি গোসল করাটা দেখেন আপনার চোখে ঘুম রাখতে পারবেন না। আমি নিশ্চিত 24 ঘন্টার মধ্যে 72 ঘন্টা আপনার জায়গায় যায় খালি ওরেই দেখবেন। তাই নাকি জলিল মিয়া? এত সুন্দরী? তুমি তো আবার আমার মাথাটা ঘুরাই দিলা। আমি তো আবার এরকম কথা শুনলে লোভ সামলাতে পারি না। আচ্ছা ঠিক আছে, চলো বক্করের বাড়ি, বক্করের সঙ্গে কথাও বলা হবে, আর এই ওসিলায় বক্করের বউকে দেখাও হবে। আপনি খালি আপনি হাতে পায়ে লম্বা হয়েছে আর বাতাসে বড় হয়েছেন। আরে আমার আর আপনার তো বক্করে দুইটা চোখে দেখবার পারে না, আর আমি আর আপনি দুজনে বক্করে দেখবার দেওয়ার বউরে দেখুন জুতা দিয়ে দুইটাইব। ওইটা বাদ দেন, শুনেন আগামীকাল ঠিক 2টা থেকে 2:30 এর ভিতরে আপনি পুকুর কারে পড়বেন। আমি আর আপনি মিলে দুইজনে জঙ্গলের পাশে চুয়ের টেবিল নিয়ে বসে বসে দেখুন দেখি কি মজা লাগে। কথাটা তুমি মন্দ বলো নাই জলিল মিয়া, কিন্তু এই লুকিয়ে যদি দেখতে যাই আর লোকজন জানাজানি হয়ে যায় তা মান সম্মানের একটা ব্যাপার আছে না? তোর মাতবর সাহেব এটা একটা কথা কইলেন। আমরা মেয়ের গোসল করা দেখবো, এতে মাইসে দেখলে খারাপ হইব। আপনার পুকুরে ওই মাইয়ে গোসল করে, আমি আর আপনি মাছ ধরার সুইটা দিয়ে মেয়ের গোসল দেখবো। আর তাছাড়া আপনি হলো 10 গ্রামের মাতাব্বর, পুকুর তো দূরের কথা, আপনার মাইসের হাইস্তলা কাইস্তলা পায়খানার পারে বই থাকবে তো আপনার কাছে কথা সাহস নাই। আপনি কেবাটাকের মাধ্যমে রয়েছেন, আল্লাহ ছাড়া কেউ জানে না। কান্ডাই দিকে নেন, আগামীকাল ঠিক 2টা থেকে 2:30 ভিতরে ওই পুকুর পাড়ে চলে আসবেন। দুইজনে মিলে যেমনি খুশি অমনি দেখুন, মন ভরে দেখুন, ঠিক আছে? ঠিক আছে। আমি একা ফাঁসুমকে মাতবরে লইয়াই ফাঁসুম। পৃথিবীতে সবাই ওই জিনিসটাকে দুর্বল, খালি সবাই আমার দোষ দেয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি করলি? আরে এগুলো দেন না পাক গুণে হবো, আল্লাহ নারাজ হবো, এদিকে দোয়া করে ফুদিলে আমার গুণে হবো না। মন করে দেন দেন। এটা আগুন রে। হ্যাঁ, জলজন্ত আগুন। আগুন না, পড়ি 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 আকাশ থেকে রাস্তা ভুল করে নিয়েছিলাম সে। আরে বকুরের বাচ্চা কি খবর দুনিয়াতে এসে। জলিল চাচা, আপনি এখানে? আপনার না কালকে আমি বললাম আমি যখন এনে গোসল করবো তখন আপনি এখানে আইবেন না। আপনি আইসকেও আবার আইসেন, আরে আইসেন সাথে আবার মাতবরেও নিয়ে আইসেন। আপনার তো মতলব আমি একটু ভালো দেখতাছি না। আচ্ছা, আপনারও কোনো লজ্জা শরম নাই? আর মাতবর চাচা, কালকে জলিল চাচা আমার দিকে কোন নজর দিচ্ছে দেখা আমার স্বামী আপনার কাছে যে নালিশ জানিয়ে আইছে। আপনি যে এনে কিনে বিচার করবেন, আপনি বিচার না করে উল্টা আর আমার গোসল দেখতে আইছেন, তাই না? মাতবর চাচা, আপনার তো ঘরে আমার বয়সে একটা মাইয়া আছে, আপনি কেন পারেন না এই গ্রামের মাইয়াগুলোর আপনার নিজের মেয়ে ভাবতে? মুখে লাগাম দিয়ে কথা বলো বক্করের বউ। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তোমার অনেক লেকচার আমি সহ্য করেছি। তুমি যা খুশি বলো, তাতে আমার কিছুই আসে যায় না।
সত্যি কথা বলতে কি, তোমাকে প্রথম দেখাতে আমার ভালো লেগে গেছে। আরে তোমাকে কি আর ওই গরিব ঘরে মানায় নাকি? তোমাকে মানায় রাজপ্রাসাদে, যেটা আমার আছে। দেখেন মাতবর চাচা, আমার স্বামী গরিব হোক আর যাই হোক, আমি আমার স্বামীর নিয়ে অনেক ভালো আছি, সুখের সংসার করতেছি। আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হইব না। তাই ভালোই ভালোই কইতাছি, আপনার আমার পথ ছেড়ে দেন। আপনার আর কখনো আমার চোখের সামনে আসবেন না। ও আরও একটা কথা, আমি গরিবের বউ হইতে পারি, কিন্তু নিজের ইজ্জত বিলাইয়া বেড়াই না। কথাটা মাথায় রাখবেন। দেখছেন দেখছেন মাদবর সাহেব, আপনি কইছিলাম না? আরে ওটা মায়া মানুষ না, ওটা হলো হুড়পড়ি। আকাশ থেকে পদ্মকা ঠাস করে এনে নামছে শালা বক্কুরের বউ। যেমন সুন্দরী তেমন তেজি, আহ কি যে পাওয়ার! যেমন দেখতে তেমন পাওয়ার। আমি এই এলাকার কত মহিলার বাজা সদাই কইরে দিয়ে লেবেল দিয়ে আমি কাইট করে ফেলাইছি, এই মহিলারে পারি নাই। কত চেষ্টা করলাম, কত জিনিসের রূপ দেখাইলাম, কাম হইল না। কিন্তু আমার কথা বাদ দেন, আমি তো একটু চুনোপুটি, কিন্তু আমাদের মতো মাতবর রেদে এরকম ঠাপানি দিয়ে গেল, এইটা তো আমি সহ্য করতে পারতেছি না। মন চাইতেছে ওই বক্কুরের বরসুলের মুঠি ধইরে টাইনে হেসরিয়া আপনার কদমের নিচে ফেলাই। শোনো জলিল মিয়া, আগুনে হাত দিবা আর হাত পড়বে না, তা তো হয় না। তেজি মানুষ, তেজি মেয়ে আমার খুব পছন্দ। জানোই তো, হরিণ যেরকম দ্রুত যায়, সিংহ তার উপরে ঝাঁপিয়ে পড়ে। এই খেলার মজাটাই আলাদা, বুঝতে পেরেছ? আর ওরে কিভাবে লাইনে আনতে হয় এই মাতবর সেটা খুব ভালো করেই জানে। চলো বাড়ি চলো। চলেন, দেখা যাইব কি কুসুটা করে না। বুঝলাম না, আজকেও সে গোসলে যে লেট, গতদিন কইল যে ওর ঝামেলা হয়। এই কি হয়েছে? আরে কান্না কেন করতেছিস? আরে কথা কইতেছিস না কেন? জলিল চাচা আজকেও আমার পথ আটকাইছে। কি? জলিল আজকেও তোর পথ আটকাইছে? হ্যাঁ, আমি তো গতকালকে মাদবর কাকার কাছে সব খুইলা কইছি। মাদবর কাকা আমার কথা দিছে, হ্যাঁ বিচার করব। আর আজকে কিনা তোরে ও আবার তোর পথ আটকে দাঁড়াইছে না? দাঁড়া দাঁড়া, আমি এর ব্যবস্থা করতেছি। তুমি যার কাছে বিচার দিছিলা সেই তো জলিল চাচার সাথে পুকুর পাড়ে আসছিল। শুনেছি মানুষ বেড়া দেয় ফসল রক্ষা করার জন্য, আর বেড়াই যদি ফসল খায় তাহলে ফসল রক্ষা হইলো কেমনে? সে বেড়া দিয়ে লাভ কি? তুমি মাতবরের কাছে বিচার দিছো আমার ইজ্জত রক্ষা করার জন্য, কিন্তু সেই মাতবর আমার দিকে নজর দেয়। সে আমার কি আশা দেয় জানো? সে নাকি আমার রাজরানী বানাই রাখবো। তুই ঘরে যা, তুই ঘরে যা। আজকে ওই মাতবরের বিচার আমি করুম, তুমি আমারে বাধা দিবা না। আজকে ওর একদিন কি আমার একদিন। আরে শুনে তো আমার কথা, মাতবরে তুমি কিছু কয়ো না, মাতবর কিন্তু ভালো না কয়ে দিলাম। মাতবর, ওই মাতবর, মাতবর, এই মাতবরের বাড়িতে এসে মাতবর মাতবর করে চিল্লাচ্ছিস কেন? সম্মান নাই? সম্মান দিয়ে কথা বলতে পারিস না? কেন চিল্লাইতেছি সেটা তুই খুব ভালো করেই জানোস। এই, আমি তোর কাছে বিচার দিছিলাম যে জলিল মিয়া আমার বইয়ের দিকে কুনজর দিছে, আর তুই কিনা সেই জলিল মিয়ার সাথে মিশা আমার বইয়ের দিকে কুনজর দিছস। রক্ষক হইয়া ভক্ষক হইলি কেমনে? মুখ সামনে কথা বল বক্কর। কার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেছিস? তুই আমার কাছে বিচার দিয়েছিলি জলিল মেয়ে তোর বইয়ের গোছল লুকিয়ে লুকিয়ে দেখে। আমি সেটা স্বচক্ষে দেখতে গিয়েছিলাম, কিন্তু আমি ওখানে গিয়ে যা দেখলাম, জলিল মিয়া আমার পুকুরে মাছের চাষ করে। ওই সময়টা জলিল মিয়া মাছের খাবার নেয়। তোর বউ ঠিক ওই সময়ই গোসল করতে যায়। তখন যদি জলিল মেয়ের চোখে তোর বইয়ের গোসল পড়ে, তাহলে কি সেটা জলিল মেয়ের দোষ না তোর বইয়ের দোষ? এই এই, তুই আমাকে মাতবরি শেখাস
বাগবড়ি কিভাবে করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আর একটা কথা শোন, তোর বউয়ের নামে অনেক বিচার আমার কাছে এসেছে। তোর বউ বেপত্তাভাবে চলাফেরা করে, এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তোর বউকে আর তুই রাখতে পারবি না। তুই আজকের মধ্যে তোর বউকে তালাক দিবি, না হলে তোকে আর তোর বউকে বেঁধে মাথা নেড়ে করে ঘোল ঢেলে জুতোর মনে পড়িয়ে সারা এলাকা ঘুরে এই গ্রাম থেকে বের করে দেব। শালা কামটা করলো কি? থাপ্পড় মাতবরের গালে মারলো না আমার গালে মারলো? এই শালার বিটা শালার থাপ্পড়ের এত স্পিরিট। আরো আগে দেওয়া উচিত ছিল। তুই কি মনে করছিস তুই 10 গ্রামের মাতবর? তোর চোখের দিকে তাকায় কেউ কথা কইতে পারবো না, তোরে কোনোদিন কেউ চর মারতে পারবো না। এই চরের কথা তোর সারা জীবন মনে থাকবো। তুই যদি এরপরে আমার বইয়ের দিকে কোনো নজর দিছিস তাহলে আমি তোর জানে শেষ করে ফেলামো। আমি চাইলে এক্ষুনি তোকে গুলি করে মারতে পারতাম, কিন্তু না, আমি মশা মেরে কামান দাগাবো না। তোর মতো একটা ছুচোকে আমি বন্দুক দিয়ে গুলি করে হাত নষ্ট করব না। আমি যে তোর কি করব তুই সেটা হাড়ে হাড়ে টের পাবি। যদি ভালো চাস তোর বউকে এখন গিয়ে তালাক দিবি। আমি যাইতাছি, কিন্তু মনে রাখিস আমি আমার বউরে তালাক দিব না। আমি আমার বাপ দাদার ভিটা ছেড়া কোথাও যাবো না। তোর যেইটা করার তুই সেটা করে নে। আপনি থাকতে আমার গালে থাপ্পড় মারলো কিছুই বললেন না। ওই বেটা, ফাজলামি করিস না। থাপ্পড় মারলো আমার গালে আর তুই বলতেছিস তোর গালে? আমিও তো সেইটাই করি। সামান্য একটা আতুরা 2 টাকার পোলা, যার নাকি নুন আনতে পান্তা পোড়ায়, রান্না করে কুচ্ছে ঘুমায়, আরে সকালে খাইলে দুপুরে খাইতে পারে না, বউরে ভালো কাপড় পিনতে দেবে না, ছিঁড়ে কাপড় পিন দেয়। সেই সামান্য ছোট লোকের পোলায় যে দেখি 10 গ্রামের মাতবর, বাঘে বরকি বসে সব এক ঘাটে পানি খাই, যার নাম শুনলে সেই লোকের সবার সামনে আস্তা দাঁড়াইয়া গালের মধ্যে একটা ঠাস করে মারবে, কি মাইনা নেওয়া যায়? শুনেন, কানটাই দি গানের আমি তো এটাই চেয়েছিলাম। ও এমন উত্তেজিত হবে, উত্তেজিত হয়ে এসে আমার গায়ে হাত তুলবে, আর আমি থানায় গিয়ে অ্যাটেম্পট টু মার্ডারের কেস দিয়ে ওকে জেলে পাঠাবো। আর ওই কেসের মধ্যে আমি এমন ভাবে রাজ সাক্ষী দেব, শালা জানে সারা জীবন জেলের ভিতরে পয়সা গেলে মরে, আর ওর যে সুন্দরী জিনিসটা আছে পুকুর পাড়ে দুজনে মিলে দেখতাম, সেটা আ আ আ ওই তুমি এরকম করে সাপের মতো ফুসলাইতেছো কেন? কি হয়েছে তোমার? কথা কইতেছো না কেন? তুমি আবার কোনো অঘটন ঘটাও নাই তো? অঘটনের কি দেখছো? মাতবরে দিছি একখান থাপ্পড়। এই কি মনে করছে 10 গ্রামের বিচার করে সে অন্যায় করে পার পায়া যাইবো, তার বিচার কেউ করতে পারবো না? মন্ডায় চাইতেছিল গলাটা টিপ দিয়ে মাইরা ফেলি। হায় হায়, তুমি এইটা আবার কি করছো? মাতবরের গায়ে তুমি থাপ্পড় মারছো? অহন মাতবর তো তোমারে আর আমার এমনি এমনি ছাইড়া দিব না। চলো আমরা গ্রাম ছেড়ে চলে যাই। মাতবর তো এটাই চাইতাছে যে আমি তোমারে তালাক দিমু, আর এই সুযোগে সে তোমার বিয়া করব। তুমি এসব কি কইতাছো উল্টা পাল্টা? উল্টা পাল্টা না, মাতবর আমারে কইছে আজকের মধ্যে তোমারে তালাক দিতে, আর আমি যদি আজকের মধ্যে তোমারে তালাক না দিই তাহলে সে নাকি তোমারে আর আমারে জুতার মালা পরায়া 10 গ্রাম ঘুরাইয়া এই গ্রাম ছাড়া করবো। শোনো, আমি মানুষের কাছে শুনছি মাতবর নাকি খুব খারাপ লোক। উনি যেইটা মুখ দিয়ে একবার কয় সেইটাই নাকি কইরা ছাড়ে। এই
একটাবার আমার কথা শোনো না, আমগো আর এই গ্রামে থেকে কোনো লাভ নাই। চলো আমরা শহরে চলে যাই, আমি তোমার নিয়ে শান্তিতে থাকতে চাই। না, আমার বাপ দাদার ভিটা ছাইরা আমি কোথাও যাবো না। দেখি ওই মাতবর আমার কি করতে পারে। হাই হাই, ও এইটা কি হয়ে গেল? ওহন যদি ওর কিছু একটা হয়ে যায় তাহলে আমার কি হইব? মাতবর তো আর সাইরা দেওয়া লোক না, উনি তো এর একটা ভিত কইরাই ছাড়বো। আমি এই পাগলটারে কি কইরা বোঝাবো, আমি কিছুই বুঝতেছি না। আল্লাহ, তুমি কিছু একটা করো। চা কত দূর? চা দেন। দুধ চিনি করা করে একটা চা দেও দি। ইয়ে বাবু ভাই, হ্যাঁ খবর শুনছেন নি? না তো। আরে ওই যে বক্কার আছে না আমাকে, বক্কার ভাই তো মাতবরে মারছে। কি কয় আমাকে মাতবার রে? হ্যাঁ খাইছে কি দেন কাকা, চা দেন। এই যে চা। তা আবার সেই মারি মারছে নাকি? ইচ্ছা মতো দিছে। কি কয়? এই এই চাগড়া, তোকে খাই দিয়ে কোনো কাজ নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের নাম নাই। সাত সকালবেলায় চার দোকানে বসে ওই কেরা কারে মারছে, কেরা বাপের বেড়া, কেরা বাঘের বাচ্চা, এইসব আলাপ সালাপ শুরু করছিস না? এই কথা পাইছত কই? হ্যাঁ কাকা, ওই মাতবর সাহেব যখন বক্কার মারছে শুনলাম আপনিও নাকি মাতবর সাহেবের বাড়িতে আসছিলেন। আপনি দেখেন নাই? ওইটারে মায়ের কয় নাকি? হ্যাঁ, ওই আমি দূর থেকে দেখছি সামান্য ছোট্ট একটু থাপুর দেয়, ওই থাপুরতে মশা মারার লেগে অ্যাভেলেবেল দেয়, ওটা মারে এলো। আপনি যেহেতু দেখছেন একটা থাবড় দিছে, তার মানে ইচ্ছা মতো বাড়াইছে। যেই মাতবারের সামনে 10 গ্রামের লোক কথা কইতে পারে না, তারে বক্কারের মতো লোক পিড়াইছে, উচিত বিচার করছে। এই তোমাকে সাহস দেখে আমি বাঁচি না। আরে মাতবর হইতেছে গিয়ে 10 গ্রামের মাতবর। এই 10 গ্রামের মাতবরে সামান্য ছোট্ট করে একটা মশা মারা থাপ্পড় মারছে। আর সেই বিষয় নিয়ে তোমরা এই চার দোকানে বসে লড়ার পড়া শুরু করছো, কি করতে শুরু করতেছ? এটা যদি মাতবর জানে কি করবে জানো? তোমাকে ব্যক্তির বাটাম দেবে। শোনেন জলিল কাকা, হ্যাঁ আমরা কিন্তু সব কিছু জানি। মরিয়মের মা বলা বলি করতেছিল, বক্কারের বউ যখন গোসল করতে যায় আপনি আর মাতবর লুকিয়া লুকিয়া দেখতেছিলেন, এই জন্যই তো বক্কার মাতবরে দিছে। আপনি একটু সাবধানে থাকেন, কখন জানি আবার বক্কার আপনারও আইসা ইচ্ছা মতো দিব না। তোরা না বেশি বাইরে গেছো, চার দোকানে মাতবরের নামে দুর্নাম করতেছ। হ্যাঁ, তোকে বার বেশি বাড়ছে, ঠিক আছে? তোকে বার কেমনে থামান লাগে সেই ব্যবস্থা আমার জানা আছে। আমি এক্ষুনি যাচ্ছি মাতবরের কাছে, যে সব এই কীর্তিকলাপ করবো, তারপর তোকে উকটা করে কাছে ঝুলিয়ে যখন বাটাম দিবানি তখন মজা লাগবে নি। আছে যত আকতা কুকতা রে, চাই খাবো না শালা, চার বিল দিয়ে দিস। বক্কর যদি এই বুইরা খাটাস লুচ্চাটা মারতো তাইলে এলাকাটা একটু শান্তি হইতো, এলাকার এই পোলামাইয়াগুলা একটু শান্তিতে থাকবার পারতো। ও খুব শিগগির একটা চেঁচা খাবে। চেঁচা মাতবারে যখন বক্কারে কড়া মাইর দিছে, এটা নিয়ে কিন্তু একটা সালিশ বসতে পারে, বড় ধরনের সালিশ হইতে পারে। দেখা যাক কি হয়। দেখা থাক সালিশে বুঝা যাবে না। বোঝা যাবে না, এটা কিছু হবেই। ও তুমি আমার কথা একটাবার বোঝার চেষ্টা করো। ওই মাতবর কিন্তু ভালো না, উনি একটা না একটা অঘটন ঘটাইবই। মানুষের মুখে শুনতাছি, মানুষজন কইতাছে মাতবর নাকি থানায় গেছে। একবার যদি তোমার নামে মামলা করে তখন কি হইব কও? আমি কইতেছি চলো আমরা শহরে চলে যাই, আমরা পালাই যাই এখান থেকে। কিচ্ছু হইব না, তুই কান্দিস না, দেখবি সব কিছু ঠিক হয়ে যাব। আমি পালাইতে পারব না। দেখেন, আপনার স্বামীর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, তাই তাকে আমরা অ্যারেস্ট করেছি। আপনার যা কিছু বলার আছে থানায় এসে বলবেন। আরে আমারে কেন আপনারা ধরে নিয়ে যাইতেছেন? আমি কেন থানায় যাবো? আমি তো কোনো অপরাধ করি নাই। কি অপরাধ করছি আমি? কি অপরাধ করছি? থামেন, আপনার নামে হত্যার মামলা হয়েছে, আপনি মাদককে হত্যার চেষ্টা করছিলেন। আপনার যা বলার আদালতে যা বললেন সব মিথ্যা কথা, সবকিছুই মাতবরের চক্রান্ত। আমার স্বামী বিচার পায় না দেখে মাতবরের কাছে গেছিল। মাতবর যখন কথা না শুনছে তখন তার গায়ে হাত তুলছে। আমার স্বামীর এডলি করে দোষ নাই। ছাড়ো দেন তোরা। আপনি ছাড়েন। দেখুন, এটা একটা হত্যা চেষ্টা মামলা। আমরা যেহেতু অ্যারেস্ট করেছি, ইচ্ছা করলে আমরা ছেড়ে দিতে পারবো না। আপনি যদি সম্ভব হয় ওই মাতবরের সাথে যোগাযোগ করেন, বাদীর সাথে যোগাযোগ করে যদি কিছু পারেন তাই করেন।
ওকে এমন শাস্তি দেবেন ও সারা জীবন যেন জেল থেকে না বেরোতে পারে। মাদবর সাহেব, আমার জামাইরে আপনি মাফ করে দেন। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। আমি আপনাকে পরে ফোন করছি। কাঁদতেছো কেন? চোখের পানি মুইসা ফেলো। আরে ও বাইরে থেকে কি করবে? ও জেলখানায় আছে, ভালো আছে, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে থাকতে পারবে। আর তোমার জন্য তো আমার বাড়ির দরজা সবসময় খোলা, পোলাও কোরমা সবসময় রেডি আছে তোমার জন্য। শুধু একটা কাজ করতে হবে, তুমি ওকে তালাক দিয়ে আমাকে শুধু নিকা করবা। মাদবর সাহেব, আমি আপনার মাইয়ার মতো। আপনি যদি আমার সাথে এমন ব্যবহার করেন তাহলে কি সেটা মানানসই হয়? কোন আপনি একটা বারের জন্য আমার স্বামীর সুযোগ দেন, আমার স্বামীরে ছাড়ানোর ব্যবস্থা করেন। আমি আজ কি আমার স্বামীরে নিয়ে থেকে চলে যাব, কিন্তু আমার স্বামীরে জেনে রাখেন না। আমি জানি আমার স্বামী ভুল করছে, অন্যায় করছে, কিন্তু আমি তার জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি। কিন্তু আমার স্বামীর আপনি চাইরা যান, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তারপর আমার স্বামীর আপনি চাইরা দেন। আমি তো আগেই তোমাকে বললাম তোমার কষ্ট আমি একেবারেই সহ্য করতে পারি না। তুমি যখন এত করে বলছো তাহলে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? আপনি যে কাজের কথাই বলবেন আমি সেই কাজ করতেই রাজি আছি। তেমন কিছু না, শুধুমাত্র একটি আমাগো মাদবর সাহেবের কাজ তেমন বড় না, খুবই ছোট্ট। এখন বিকেলবেলা শুধু এখান থেকে সোজা রুমের ভিতরে ঢুকবা, প্রতিনিয়ত তোমার স্বামীর সাথে যেটা হয় ওইটা শুধু একটি রাত মাদবর সাথে আদর যত্ন সোহাগ, একটু গালটাল মুছাই দিবা, এই আর কি। জলিল চাচা, আপনি এসব কি বাজে কথা কইতেছেন? আমি কেন মাতবরের সময় দিতে যাবো? আমি আমার স্বামীর হক নষ্ট করতে পারবো না। আইসে স্বামীর হক নষ্ট করতে, পেড়ে নাই ভাত, পাছায় নাই কাপড়, হে আইসে স্বামীর হক নিয়ে চিন্তা করতে। এই হক নিয়ে চিন্তা ভাবনা করে বাইতে চলে যাও, আর ওইদিকে তোমার জামাই জেলখানায় পয়সা গইলা মইরা যায়। বিধবার কাপড় পিঁধে যখন ঘুরবা তখন মজা লাগবো। যাও, কোনো লাভ নাই, বাগো। কি করব আমি কিছুই তো বুঝতে পারতেছি না। আমি তো আর আমার স্বামীরে জেলে রাখতে পারি না। আমার ইজ্জতের বিনিময়ে যদি আমার স্বামীর ওরা সাইরা দেয় তাইলে আমি তাই করবো। এই এত চিন্তা ভাবনা করার কিছু নাই, তোমার আমি লাস্ট একটা সুযোগ দিতেছি। যেহেতু বক্কুইরে আমার খুব কাছের মানুষ, আমি চাই না তার কোনো ক্ষতি হোক, আপন মনে করে কইতেছি। যাও, এখনো সময় আছে, ঘরে যাও, একটু আদর করো। আরে বেড়ি প্রতি রাত্রে তো বক্কুইরের সাথে তুমি থাকো, সমস্যা নাই। একটা রাত্রের লেগে মাদ্রের লেগে থাকলে কি এমন সমস্যা হবো? ক্ষয়ে যাইবো, নষ্ট হয়ে যাইবো, ছিঁড়া যাইবো। দেখো, আমি আর বেশি কথা বাড়াইতে পারবো না, তুমি রাজি থাকো, ঢুকো, না হলে ওই যে সোজা যাও, আমি যাই, আমার আবার সবার যাওয়ার দাম আছে। ঠিক আছে জলিল চাচা, আমি আপনার কথায় রাজি আছি, কিন্তু আগে আপনারা আমার স্বামীরে সাইরানোর ব্যবস্থা করবেন, তারপরে আমি মাতবর সাহেবের ঘরে যাবো। আরে বাবা, কথা দিছি না, এই মাতবর সাহেব লুচ্চা হইলে পরে হের কথার খুব দাম আছে। তুমি খালি ঢুকো, এমবুড়ে ঘরের ভিতরে ঢুকবা, ওমবুড়ে দেখবা যে তোমার জামাই আয় পড়ছে। ভাইবা কিছু নাই, যাও। আরে এরই কয় কার মাল কে খায়। সারা জীবন দেখলাম লোকে লোকে, আমি মাতবরে এক দেখাতে বেডরুম, একেই বলে টাকার পাওয়ার।
মাতবর সাহেব, মাতবর সাহেব, তাড়াতাড়ি বাইরে আসেন, সর্বনাশ হয়ে গেছে। আরে বাইরে আসেন তাড়াতাড়ি। এই দেখেন, দেখেন এটা কি, দেখেন কি হয়েছে? হ্যাঁ, এখানে কেন? হ্যাঁ, আমার মেয়ের কি হয়েছে? এই, আমার মেয়ের কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? মারে বাবা, এটা কেমন করে হলো? চাচা, ওই যে অ্যাম্বুলেন্সে করে যারা লাশটা নিয়ে এসেছিল ওরা বললো যে ও ভার্সিটি থেকে যাওয়ার সময় রাস্তায় কিছু দুর্বৃত্তরা ওরা তুলে নিয়ে গেছিল। এরপরে রাতে সবাই ওরা, সকালে ওর লাশ পাওয়া গেছে ক্যাম্পাসে। মারে, এসব এসব আমার কর্মফল, এসব আমার কর্মফল, এসব আমার কর্মফল। আপনার আমার স্বামীর সাথে একটাবার দেখা করতে দেন। মাতবার আমারে কইছে আমার স্বামীর সাথে দেখা করতে, যাইতে দেন, আমার একটু যাইতে দেন ভাই, একটু যাইতে দেন ভাই। ভাই আপনাকে দুইটা পাও পড়ি ভাই, আমার যাইতে দেন ভাই, আপনাকে দুইটা পাও পড়ি ভাই, আমার যাইতে দেন ভাই, যাইতে দেন ভাই, যাইতে দেন ভাই, আমি একটু আমার স্বামীরে দেখবো ভাই। দেখুন, আসামির সাথে এখন দেখা করা যাবে না, কারণ উনি একজন হত্যা চেষ্টা মামলার আসামি। কিছুক্ষণ পর ওনাকে চালান করে দেওয়া হবে। স্যার, আপনারাই তো কইছিলেন মাতবর সাহেবের সাথে কথা বইলা তার কাছে গিয়ে সমস্যার সমাধান করতে। আমি কিছুক্ষণ আগে মাতবর সাহেবের কাছে গেছিলাম, হ্যাঁ আমারে কইছে তুমি থানায় গেলেই তোমার স্বামীরে তারা সাইরা দিব। ও আমার স্বামীরে ছাড়তেছেন না কে, আমারে ভিতরে ঢুকতে দিতেছেন না কে? দেখুন, মাতবর সাহেব আপনাকে কি বলছে জানি না, তবে বাদীপক্ষ লিখিতভাবে এখনো অভিযোগ উঠায় নাই। যদি লিখিতভাবে অভিযোগ উঠায় নাই তাহলে নিশ্চয়ই আমরা আপনার স্বামীকে ছেড়ে দেব। স্যার, আপনাকে কাছে আমি অনুরোধ করে কইতেছি, একটাবার মাতবর সাহেবের কাছে ফোন দেন, দেখেন সে আপনাকে কি বলে। দেখুন, মামলাটা এখন ওসি সাহেবের হাতে। ওসি সাহেব নিষেধ করছে আসামির সাথে কেউ দেখা করতে পারবে না। তা অতএব আপনি এখন চলে যান, আসামির সাথে দেখা করতে পারবেন না। কুত্তার বাচ্চা মাতবর, তুই আমার সাথে বেইমানি করিস তাই না? তোর বিচার আমি নিজের হাতে করব। মাতবর সাহেব কান্দা কে বললাম দাফন করি গিয়া। লাই লাই লাই, তো সোকানটা কিন্তু কমবে না, জলে কিন্তু নিয়তির কি খেলা, কথায় আছে না, পাপে বাপেরেও ছাড়ে না। সারা জীবন পাপ করছে উনি, আর পাপে খিসারত দিতেছে তার মায়া। মানুষ ঠিকই কয় আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছাইরা দেয় না।